এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটির বিষয়বস্তু হচ্ছে টপিক সেন্টেন্স এন্ড ডেভেলপিং এ প্যারাগ্রাফ। আমরা এই ক্লাসে দেখব টপিক সেন্টেন্সের উপর ভিত্তি করে কিভাবে একটি প্যারাগ্রাফ লিখতে হয়। এই ক্লাসে থাকবে টপিক সেন্টেন্স জিনিসটা কি, টপিক সেন্টেন্সটা কোথায় অবস্থান করে এবং টপিক সেন্টেন্স ব্যবহার করে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। What is topic sentence? What is a topic sentence? Topic sentence introduces the topic of the paragraph. Topic sentence কি সেটা যদি আমাদের প্রশ্ন হয় তাহলে উত্তর সহজ। টপিক সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যেটা আমাদেরকে প্যারাগ্রাফের সাথে পরিচয় করিয়ে দেয়। আমি জানি এই সংজ্ঞাটা যথেষ্ট না, একটু যদি ক্লিয়ারলি বলি, একটা প্যারাগ্রাফে কি কি থাকবে মানে কোন কোন বিষয়গুলো থাকবে, টপিক সেন্টেন্সে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। অর্থাৎ একটা প্যারাগ্রাফ কতটুকু বিস্তৃত হবে সেইটা আমরা টপিক সেন্টেন্স থেকে জানতে পারবো। এখন পরের ব্যাপার হচ্ছে টপিক সেন্টেন্সটা কোথায় লিখতে হবে, where the topic sentence should be written. টপিক সেন্টেন্স কোন জায়গায় লিখতে হবে, প্যারাগ্রাফের কোন জায়গায় টপিক সেন্টেন্সকে লিখতে হবে, এটা কি শুরুতে লিখবো, একেবারে শুরুর সেন্টেন্সে লিখবো নাকি কয়েক সেন্টেন্স পরে লিখবো, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। টপিক সেন্টেন্স শুড বি রিটেন অ্যাজ দ্য ফার্স্ট সেন্টেন্স অর নিয়ার দ্য ফার্স্ট সেন্টেন্স। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টপিক সেন্টেন্স একেবারে শুরুতে লেখা যায়, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স টপিক সেন্টেন্স হতে পারে, অর্থাৎ টপিক সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্স হতে পারে। আবার অনেক ক্ষেত্রে টপিক সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স হয়, অনেক ক্ষেত্রে টপিক সেন্টেন্স তৃতীয় সেন্টেন্সও হতে পারে, কারণ আমাকে প্যারাগ্রাফটা অন্য কিছু দিয়ে শুরু করতে হতে পারে, সেক্ষেত্রে টপিক সেন্টেন্স প্রথমে আমরা নাও লিখতে পারি। তাহলে টপিক সেন্টেন্স কোথায় হয়, প্যারাগ্রাফে কোনো একটা প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স কোথায় অবস্থান করে সে বিষয়ে আমরা বুঝতে পারলাম। এটা প্রথমে হতে পারে, প্রথম সেন্টেন্স হিসেবে হতে পারে, দ্বিতীয় সেন্টেন্স হিসেবে হতে পারে, তৃতীয় সেন্টেন্স হিসেবে হতে পারে, অর্থাৎ প্রথম সেন্টেন্স অথবা প্রথম সেন্টেন্সের কাছাকাছি কোনো একটা সেন্টেন্স এই টপিক সেন্টেন্স হতে পারে। এখন আমরা টপিক সেন্টেন্সের উদাহরণ সম্পর্কে জানবো, উদাহরণ জানবো, এক্সাম্পল অফ এ টপিক সেন্টেন্স। তবে এখানে ঠিক টপিক সেন্টেন্সের উদাহরণ আমরা পাবো না, আমরা আরেকটু পরে পাবো। এখানে টপিক সেন্টেন্স নিয়ে একটু পরিচিতি দিতে হবে, সেই পরিচিতিটা আমাদের একটু জানতে হবে, তা না হলে টপিক সেন্টেন্স জিনিসটা আমরা বুঝতে পারবো না। ইতিমধ্যে আমি টপিক সেন্টেন্স অনেক বলে ফেলেছি, কিন্তু আরো কিছু বলতে হবে যেন টপিক সেন্টেন্স সম্পর্কে ধারণাটা সবার পরিষ্কার হয়ে যায়। ফর এক্সাম্পল, ইউ আর গোয়িং টু রাইট এ প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তন, এটার উপরে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি। উদাহরণস্বরূপ বলছি, you can write your paragraph on any aspect of climate change. Climate change নিয়ে যখন আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখব, ওই ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্যারাগ্রাফ লিখতে গেলে অনেক ধরনের প্যারাগ্রাফ লেখা যেতে পারে। প্যারাগ্রাফের এরিয়া অনেক রকম হতে পারে, কারণ ক্লাইমেট চেঞ্জ একটা বড় একটা বিষয়। তো ক্লাইমেট চেঞ্জের কোন দিকটা নিয়ে আমি ওই প্যারাগ্রাফটা লিখবো, টপিক সেন্টেন্স সেই দিকটা নির্ধারণ করবে। টপিক সেন্টেন্সের কাজ হচ্ছে অন্য একটা বড় এরিয়া যখন আমরা কভার করি, তো প্যারাগ্রাফে তো সব কিছু আমরা লিখতে পারবো না, কারণ প্যারাগ্রাফ একটা ছোট একটা বিষয়, আর ক্লাইমেট চেঞ্জ অনেক বড় একটা বিষয়। তো ক্লাইমেট চেঞ্জের মতো এত বড় বিষয় থেকে কোন বিষয়গুলো, কোন বিষয়টা আমরা কভার করব আমাদের প্যারাগ্রাফে, সেটা আমরা টপিক সেন্টেন্স উল্লেখ করব। তাহলে আমরা একটু দেখি, you can write your paragraph on any aspect of climate change. ক্লাইমেট চেঞ্জ আসলে কোন কোন ধরনের এরিয়া, ক্লাইমেট চেঞ্জ টপিক সেন্টেন্স ক্লাইমেট চেঞ্জের কোন কোন ধরনের এরিয়া কভার করতে পারে, সেটার একটা উদাহরণ আমি একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ টপিক সেন্টেন্স ক্লাইমেট চেঞ্জের কোন কোন এরিয়া কভার করতে পারে। ইট মে বি ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস কনসিকুয়েন্সেস। উদাহরণ হিসেবে এখানে বললাম যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ একটা প্যারাগ্রাফ আমরা লিখতে যাচ্ছি, লিখবো, সেটা হতে পারে, সেটার জন্য যে টপিক সেন্টেন্সটা লিখবো সেই টপিক সেন্টেন্সটা কভার করতে পারে ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট চেঞ্জের পরিবর্তন। অর্থাৎ আমাদের প্যারাগ্রাফটাও কিন্তু ওই ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট চেঞ্জের
যে ফল কনসিকুয়েন্স তার উপরেই হবে। ক্লাইমেট চেঞ্জের ফলে যে পরিবর্তন বা ফল সেটার উপরে, ক্লাইমেট চেঞ্জের ফলাফল সেটার উপরে হবে। আবার এরকমও হতে পারে যে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস কনসিকুয়েন্সেস এন্ড রেমিডিয়াল মেজার্স। তো ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এটার ফল এবং এর ফলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হতে পারে সেটা এইটুকু আমার এই টপিক সেন্টেন্স বা আমার প্যারাগ্রাফের বিস্তার হতে পারে। আমার প্যারাগ্রাফের এরিয়া যদি এটুকু হয় যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবো, ক্লাইমেট চেঞ্জের রেজাল্ট কনসিকুয়েন্স নিয়ে লিখলাম, তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জের এই যে ফল সেটাকে আমরা প্রতিকার করার জন্য কি কি ব্যবস্থা, এগুলো যদি আমরা লিখি, হ্যাঁ, তাহলে এইটা এই প্যারাগ্রাফের বিস্তৃতি হবে এইটুকু। এইগুলোর ইঙ্গিত কিন্তু ওই টপিক সেন্টেন্সে থাকতে হবে। প্যারাগ্রাফের বিস্তৃতি যতটুকু হবে ততটুকু ইঙ্গিত টপিক সেন্টেন্সে থাকতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস কনসিকুয়েন্সেস। ক্লাইমেট চেঞ্জ এবং এটার রেজাল্ট, তার ফল ওয়ার্ল্ড ওয়াইড, এন্ড ইটস কনসিকুয়েন্সেস ইন ইওর কান্ট্রি, এবং এটা তোমার দেশে কিরকম রেজাল্ট আছে, এটার ফল আছে, এবং রিমিডিয়াল মেজার্স। তাহলে এখানে কিন্তু বিস্তারটা আরেকটু বাড়লো। সেটা এই প্যারাগ্রাফের বিস্তার যদি বাড়ে, টপিক সেন্টেন্সে ওই কতটুকু বিস্তার নিয়ে আমরা প্যারাগ্রাফে আলোচনা করব, টপিক সেন্টেন্সের সেইটুকু কিন্তু উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আমি প্যারাগ্রাফে কি কি করব, আমার প্যারাগ্রাফের যে বিষয়বস্তুগুলো কি কি হবে, তার একটা হিন্ট, তার একটা ইঙ্গিত টপিক সেন্টেন্সে থাকতে হবে। এখানে আমি প্যারাগ্রাফের যে এরিয়া হতে পারে, প্যারাগ্রাফের যে বিস্তার হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা দিয়েছি। প্যারাগ্রাফে কোন কোন বিষয়গুলো আসতে পারে, 3 ধরনের বিষয় আসতে পারে, এরকম 3 ভাবে আসতে পারে। তো 3 ধরনের বিষয়ের জন্য, 3 ধরনের এরিয়ার জন্য, বিষয় বলবো না, 3 ধরনের এরিয়ার জন্য প্যারাগ্রাফের টপিক 3 ধরনের হতে পারে, টপিক সেন্টেন্স 3 ধরনের হতে পারে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ, ওই যে বলেছিলাম একটু আগে যে এক্সাম্পল অফ টপিক সেন্টেন্স, তো সেই উদাহরণ কিন্তু আমরা এখন দেখব, এবং ওটার উপর ওই যে আমাদের যে এরিয়াগুলোর উপর বেসড করে আমরা টপিক সেন্টেন্স গুলো আমরা দেখব। ইফ এনিবডিজ রাইটিং ইজ কনফাইন্ড টু ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস কনসিকুয়েন্সেস, যদি এটা যদি আমার এরিয়া হয় ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট চেঞ্জের ফল, ক্লাইমেট চেঞ্জের রেজাল্ট, এটা যদি আমার এরিয়া হয়, আমার এরিয়া যদি এইটুকু হয়, the topic sentence টা এরকম হতে পারে। topic sentence will be climate change has various dire consequences on the environment. পরিবেশের উপরে জলবায়ুর বিভিন্ন মারাত্মক প্রভাব রয়েছে। তো এটা হতে পারে, কারণ কি এখানে একটু খেয়াল করুন, এখানে ক্লাইমেট চেঞ্জের সাথে আমি কিন্তু কি লাগিয়ে দিলাম, যে কনসিকুয়েন্স ওটা লাগিয়ে দিলাম। এটা থাকতে হবে, মানে ইঙ্গিতটা থাকতে হবে, কনসিকুয়েন্স এবং ক্লাইমেট চেঞ্জ। কিন্তু এই সেন্টেন্স দিয়ে কিন্তু আমার প্যারাগ্রাফ শুরু নাও হতে পারে। আমি যখন আমার হেডলাইনটা লিখবো যে ক্লাইমেট চেঞ্জ, তখন এটা কিন্তু কয়েক লাইন পরে আসতে পারে বা 1 লাইন পরে আসতে পারে। এই জন্য আমি লিখেছি, বাট ইউ মে নট স্টার্ট ইউর প্যারাগ্রাফ উইথ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্স দিয়ে তোমার আমার প্যারাগ্রাফ শুরু নাও হতে পারে। You need to write 1 or 2 sentences before this sentence. এই সেন্টেন্সের আগে 1 বা 2টা সেন্টেন্স লেখা প্রয়োজন হতে পারে। এক্সাম্পল দিয়েছি, তো এখানে দেখা যাচ্ছে ওই টপিক সেন্টেন্সটা 1 সেন্টেন্স পরে আসছে। তাহলে আমার প্রথম সেন্টেন্স হচ্ছে প্যারাগ্রাফের এরকম, climate change has become a global phenomenon. This is the first sentence. But this is not topic sentence. Which is topic sentence? Topic sentence has come later. Topic sentence is, it has various dire consequences on the environment. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টপিক সেন্টেন্স এক সেন্টেন্স পরে আসছে। আমাদেরকে, আমরা প্যারাগ্রাফটা যেটা লিখছি সেটার হচ্ছে টাইটেল হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তা আমরা প্রথমেই বলে রাখলাম যে ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম এ গ্লোবাল ফেনোমেনন। এটা সত্য কথা, কিন্তু আমরা যদি এটা দিয়ে যদি আমরা ক্লাইমেট চেঞ্জকে প্যারাগ্রাফ লিখতে চাই, তো কি লিখতে হবে, আমরা কি লিখবো, এটা কিন্তু বোঝার কোনো সুযোগ নেই। সেই জন্য পরের বাক্যেই পাঠকদেরকে বলে রাখলাম যে না, আমরা গ্লোবাল ফেনোমেনন ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ফেনোমেনন ঠিক আছে, কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জের সবকিছু নিয়ে আমাদের প্যারাগ্রাফে লিখবো না।
আমরা যেটুকু নিয়ে আমাদের প্যারাগ্রাফে লিখবো সেটুকু হচ্ছে ইট হ্যাজ ভ্যারিয়াস ডায়ার কনসিকুয়েন্সেস অন দ্য এনভায়রনমেন্ট। তার মানে এনভায়রনমেন্টের উপরে, পরিবেশের উপরে জলবায়ুর যে মারাত্মক প্রভাবগুলো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের প্যারাগ্রাফে লিখবো। এটা আমি একটা ইঙ্গিত দিয়ে দিলাম প্যারাগ্রাফ লেখার শুরুতে। তাহলে আমার প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রটা ন্যারো হয়ে গেল। ন্যারো মানে স্পেসিফিক হয়ে গেল। সবাই বুঝতে পারলো যে না, এই প্যারাগ্রাফ ক্লাইমেট চেঞ্জের সব বিষয় নিয়ে বলবে না, এই প্যারাগ্রাফ বলবে হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের পরিবেশের উপর প্রভাব নিয়ে বলবে আমাদেরকে। তাহলে এবং আমরা এখানে দেখতে পেলাম যে হিয়ার টপিক সেন্টেন্স কামস জাস্ট আফটার দ্য ফার্স্ট সেন্টেন্স। আমরা একটু পরে যাই। এইটা একটা ধরনের টপিক সেন্টেন্স লেখা। আরো বিষয় আছে, যেমন হচ্ছে আরো এক ধরনের বিষয় আছে যেটা আমরা আগেই জেনেছি, তাই সেটাকে এখন সেই এরিয়াটা যদি হয়, এরিয়া যদি একটু বড় হয়, সেই ক্ষেত্রে টপিক সেন্টেন্সটা কিভাবে লিখবো সেটা এখন দেখা যাক। If anybody's writing is confined to climate change and its consequences and remedial measures, the topic sentence will be, তার মানে এখন কি বেড়ে গেল, এখন কিন্তু ক্লাইমেট চেঞ্জের রেজাল্ট এবং আবার রেমিডিয়াল মেজার্স এবং প্রতিকারমূলক ব্যবস্থা, এইটাও একটা যোগ হলো। তাহলে একটা ছিল ক্লাইমেট চেঞ্জ, দুই নাম্বার ছিল হচ্ছে কনসিকুয়েন্স মানে হচ্ছে রেজাল্ট, ফল, এখন আবার সাথে যোগ হলো রেমিডিয়াল মেজার্স। তো রেমিডিয়াল মেজার 3 নাম্বারটা যোগ হওয়ার ফলে কিন্তু আমাদের টপিক সেন্টেন্সও কি করতে হবে, পরিবর্তন করতে হবে। দ্য টপিক সেন্টেন্স উইল বি climate change having dire consequences on the environment, we need to enforce the remedial measures to save our world. আমাদের টপিক সেন্টেন্স কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আমরা লিখলাম এরকম যে ক্লাইমেট চেঞ্জের পরিবেশের উপর মারাত্মক কিছু প্রভাব থাকায়, কনসিকুয়েন্স থাকায়, রেজাল্ট থাকায় উই নিড টু এনফোর্স, আমাদেরকে কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। and we need to enforce remedial measures, কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে to save our world, আমাদের বিশ্বকে বাঁচাতে কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। এই যে এটা হচ্ছে টপিক সেন্টেন্স। কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যখন লিখবো, আমাদের ক্লাইমেট চেঞ্জের এরিয়াটা আমরা যখন নির্ধারণ করে ফেললাম, কিন্তু এটাই যে প্রথম সেন্টেন্স হবে এরকম না। এই জন্য লিখেছি বাট ইউ মে নট স্টার্ট ইয়োর প্যারাগ্রাফ উইথ দ্য সেন্টেন্স, মানে হচ্ছে টপিক সেন্টেন্স দিয়ে যে আমি আমার প্যারাগ্রাফ শুরু করবো এরকম কোনো কথা নেই। You need not write, you need to write one, এটা not হবে না, এটা two হবে, you need to write one or two sentences before this sentence। তাহলে তোমার কি হতে পারে, প্রয়োজন হতে পারে এই সেন্টেন্স লেখার আগে একটা বা দুটো সেন্টেন্স লেখার প্রয়োজন হতে পারে। এখানে একটু সংশোধনী আছে, সেটা করে নিতে হবে। সেটা হচ্ছে যে একটা বা দুইটা সেন্টেন্স, টু রাইট, নট হবে না, টু হবে, একটা বা দুইটা সেন্টেন্স এই টপিক সেন্টেন্সের আগে লিখতে হতে পারে। তাহলে কি রকম, আমি তার একটা উদাহরণ দিচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্লোবাল কনসার্ন, এটা একটা সেন্টেন্স লিখলাম শুরুতে, এটা বিগিনিং সেন্টেন্স, এটা কিন্তু টপিক সেন্টেন্স না। টপিক সেন্টেন্সটা হচ্ছে ইট মানে ওই যে ক্লাইমেট চেঞ্জ, ওটা it having dire consequences on the environment, we need to enforce the remedial measures to save our world। তাহলে আমি পরে লিখলাম যে ক্লাইমেট চেঞ্জ একটা গ্লোবাল কনসার্ন, আন্তর্জাতিকভাবে এটা একটা উদ্বেগের বিষয়, পুরো দুনিয়াব্যাপী একটা উদ্বেগের বিষয়। এটার পরিবেশের উপর খারাপ প্রভাব থাকার কারণে আমাদেরকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে আমাদের দুনিয়াকে, আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে। তাহলে দেখা গেলো একটা বাক্যের পরে কি আসলো, এই টপিক সেন্টেন্সটা আসছে, এটা আমরা দেখতে পেলাম। তো টপিক সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে যদি আমরা দেখি যে এরিয়াটা যদি আরো বাড়ে, তাহলে টপিক সেন্টেন্সটা কি হবে। এরিয়াটা এখানে কি আছে, ইফ এনিবডিজ রাইটিং ইজ কনফাইন্ড টু ক্লাইমেট চেঞ্জ and its consequences worldwide and its consequences in your country and remedial measures, the topic sentence will be, যদি এরকম হয়, এই জাতীয় অবস্থা দাঁড়ায়, তাহলে এখন কিন্তু ক্ষেত্র আরো বেড়ে গেল, এরিয়া আরো বেড়ে গেল। ক্লাইমেট চেঞ্জের পরে এটার কনসিকুয়েন্স, বিশ্বব্যাপী এটার কনসিকুয়েন্স, দেশে কিরকম কনসিকুয়েন্স এবং রেমিডিয়াল মেজার। তাহলে এখানে কনটেক্সটটা আমাদের দেশটার কথা চলে আসছে। আগে কিন্তু এটা একটা জেনারেল ব্যাপার ছিল, এখন কিন্তু দেশের কথা বলা হয়, তাহলে কিন্তু টপিক সেন্টেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। টপিক ক্লাইমেট চেঞ্জ হ্যাভিং ডায়ার
consequences equally on the entire world and our country. তার মানে দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রভাব দুনিয়া সমানভাবে সারা দুনিয়ার উপর এবং আমাদের দেশের উপর থাকার কারণে we have to work together, আমাদেরকে একসাথে কাজ করতে হবে উইথ রেমেডিয়াল মেজার্স, অর্থাৎ প্রতিকারমূলক ব্যবস্থাগুলোকে নিয়ে আমাদেরকে একসাথে কাজ করতে হবে অন দা ইস্যু, এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুর উপর আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এইটা হবে আমাদের ক্লাইমেট চেঞ্জ। এই যখন এরিয়াটা যখন একটু বড় হয়ে যাবে তখন এটা হবে আমাদের টপিক সেন্টেন্স। তো এইটা আমি ধারণা দিবার জন্য বললাম। এই থার্ড বিষয়টা নিয়ে আমি খুব বিস্তারিত আলোচনা করব না, আমি বিস্তারিত আলোচনা করব প্রথম দুইটা নিয়ে, এবং আমি দুইটা প্যারাগ্রাফের উদাহরণও দিব প্রথম দুইটা নিয়ে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ, এটা আমার প্যারাগ্রাফ, ক্লাইমেট চেঞ্জের উপর আমি প্যারাগ্রাফ লিখবো। এখন ক্লাইমেট চেঞ্জের উপর প্যারাগ্রাফ লেখার জন্য আমি কি লিখলাম, প্রথম একটা সেন্টেন্স লিখলাম, এটা কিন্তু টপিক সেন্টেন্স না, ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম এ গ্লোবাল ফেনোমেনন। তারপরে আমি টপিক সেন্টেন্সটা লিখলাম, ইট হ্যাজ ভ্যারিয়াস ডায়ার কনসিকুয়েন্সেস অন দ্য এনভায়রনমেন্ট। It has various dire consequences on the environment. পরিবেশের উপরে বিভিন্ন মারাত্মক ফল, বিভিন্ন মারাত্মক প্রভাব রয়েছে। এই জলবায়ুর পরিবর্তনের বিভিন্ন মারাত্মক প্রভাব রয়েছে পরিবেশের উপরে। এখন এই যে কি কি প্রভাব সেটা আমাকে লিখতে হবে। একটা আমি কিন্তু এর বাইরে যাব না, যেহেতু আমি এখানে ওই প্রভাবের কথা বলেছি, ভালো করে সবাইকে খেয়াল করতে হবে, কনসিকুয়েন্সের কথা বলেছি, আমি এই কনসিকুয়েন্সের বাইরে কিন্তু যাব না। লিখছি ইট ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, একটা কনসিকুয়েন্স লিখলাম। বিসাইডস, এছাড়াও সি লেভেল আর রাইজিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, আর একটা কনসিকুয়েন্স লিখলাম। ইন এডিশন ন্যাচারাল ক্যালামিটিজ আর হ্যাপেনিং বিকজ অফ ভেরিয়াস অ্যাডভার্স চেঞ্জেস ইন ক্লাইমেট, জলবায়ুতে বিভিন্ন খারাপ পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, আরেকটা চেঞ্জ লিখলাম, আরেকটা কনসিকুয়েন্স লিখলাম। ক্লাইমেট চেঞ্জের ফলে যে কনসিকুয়েন্স গুলো হতে পারে আমি করলাম, এই যে আগেই বলেছি, যেহেতু আমার টপিক সেন্টেন্সে যে কনসিকুয়েন্স নিয়ে লিখবো, তাহলে তিনটা কনসিকুয়েন্স লিখলাম। তিনটা কনসিকুয়েন্স লেখার পরে আমি চিন্তা করলাম যে আমি আমার প্যারাগ্রাফ কি করে দেবো, শেষ করে দেবো। এখন আমার কি দরকার, একটা কনক্লুশন দরকার। কনক্লুশনটাও ওইরকম ওই কনসিকুয়েন্স রিলেটেড থাকতে হবে। সেই কারণে এখানে লিখলাম যে দ্য প্রেজেন্ট স্পিড অফ ক্লাইমেট চেঞ্জ ক্যান লিড দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট টু এ ক্রিটিক্যাল কন্ডিশন। তাহলে এটা বললাম যে বর্তমান যদি এই গতি যদি চলতে থাকে, জলবায়ু পরিবর্তনের এই গতি যদি চলতে থাকে, তাহলে সেটা বিশ্বের পরিবেশকে একটা ক্রিটিক্যাল, একটা সংকটাপন্ন অবস্থায় নিয়ে যাবে। এই প্যারাগ্রাফ, কারণ এই প্যারাগ্রাফটা ছোট, কারণ হচ্ছে আমার ওই এরিয়াটা ছোট, টপিক সেন্টেন্সে এরিয়াটাই ছোট ছিল, সেই কারণে এই প্যারাগ্রাফটা ছোট। টপিক সেন্টেন্সে যদি আমি বড় এরিয়া রাখতাম তাহলে বড় হতো। এই জন্য টপিক সেন্টেন্সে যা থাকবে আমি প্যারাগ্রাফে তাই লিখবো। টপিক সেন্টেন্সটা নির্ধারণ করার স্বাধীনতা আমার রয়েছে, যে লিখবে তার রয়েছে। সে যত যে বিষয়গুলো টপিক সেন্টেন্সে অন্তর্ভুক্ত করবে তাই সে লিখতে পারবে। এর বেশি লেখাটা বাঞ্ছনীয় না। এখানে আসলে একটা বিষয় অন্তর্ভুক্ত করেছে, কনসিকুয়েন্স। এখন আমরা একটু দেখি আরো বিষয় অন্তর্ভুক্ত করা যায় কিনা। অবশ্যই যাবে, আমরা ইতিমধ্যে দেখেছি। এখানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্লোবাল কনসার্ন। আমার প্যারাগ্রাফ শুরু হলো, ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্লোবাল কনসার্ন। এইখানে কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্লোবাল কনসার্ন, এই সেন্টেন্সটা কিন্তু টপিক সেন্টেন্স না। টপিক সেন্টেন্স হচ্ছে ইট হ্যাভিং ডায়ার কনসিকুয়েন্সেস on the environment, we need to enforce the remedial measures to save our world. আমাদেরকে বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে, কারণ ক্লাইমেট চেঞ্জের ক্ষতিকারক প্রভাব, বিভিন্ন মারাত্মক প্রভাব পরিবেশের উপরে রয়েছে। এটা হচ্ছে কি আমাদের টপিক সেন্টেন্স। তাহলে আগে যেটা ছিল শুধু কনসিকুয়েন্স, এখন কিন্তু তা না। এখন আমরা জানি যে কনসিকুয়েন্স আছে, কনসিকুয়েন্সের পাশাপাশি রেমিডিয়াল মেজার, এটা আরেকটা মাত্রা যোগ হয়েছে। তাহলে এটা নিয়েও কিন্তু লিখতে হবে। তাহলে আমাদের প্যারাগ্রাফ অবশ্যই বড় হবে, সেটা অনুমান করা যায়, যেহেতু আমাদের টপিক সেন্টেন্স আমাদের মাত্রাটাকে কি করে দিল, বড় করে দিল। তাহলে এটা আবার একটু দেখি। তাহলে কনসিকুয়েন্স, এরপরে হচ্ছে মেজার গুলো কি কি হচ্ছে। ইট ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। এই ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল। আমাদের ওখানে কি ছিল,
যে রেমেডিয়াল মেজারের একটা ব্যাপার ছিল, তো আমরা রেমেডিয়াল মেজারটাও কিন্তু উল্লেখ করব। ইন অর্ডার টু স্লো ডাউন দ্য স্পিড অফ গ্লোবাল ওয়ার্মিং, আমরা এটা বলছি যে এই গ্লোবাল ওয়ার্মিংটাকে স্লো করতে গেলে উই হ্যাভ টু রিডিউস কার্বন এমিশন কনসিডারেবলি, কার্বন এমিশন কনসিডারেবলি কমাতে হবে, উল্লেখযোগ্য পরিমাণে কার্বন এমিশনটা, কার্বন নিঃসরণ কমাতে হবে, তা না হলে গ্লোবাল ওয়ার্মিংটাকে কমানো যাবে না, গ্লোবাল ওয়ার্মিং এর যে গতি সেটাকে রোধ করা যাবে না। তার মানে দেখা গেল যে আমরা কি করলাম, কনসিকুয়েন্স বললাম, এখানে আমি কনসিকুয়েন্সের কথা উল্লেখ করেছি, সাথে কি উল্লেখ করেছি, সাথে রেমিডিয়াল মেজার এটার কথাও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, যেহেতু আমার টপিক সেন্টেন্সে এটা আছে। তারপরে আরো একটা এরকম কনসিকুয়েন্স আছে, সেটা হচ্ছে besides sea levels are rising due to climate change, climate change এর কারণে sea levelটা উঁচু হয়ে যাচ্ছে, sea levelটা উঁচু হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা লিখে কিন্তু আমি শেষ করতে পারবো না এখানে, মানে এই জায়গাটুকু এই বিষয়ে শেষ করতে পারবো না, কারণ আমাকে কি লিখতে হবে, রেমিডিয়াল কি আছে সেটাও কিন্তু লিখতে হবে, কারণ আমার টপিকে কি আছে, টপিক সেন্টেন্স এটা ছিল। রেমিডিয়াল মেজার হিসেবে এটা লিখছি যে একটু পরে আছে যদিও, আগে আরেকটা সেন্টেন্স পড়ে নেই, সেটা হচ্ছে দ্য কন্টিনিউয়াস রাইজ অফ সি লেভেল ক্যান সাবমার্জ মেনি কোস্টাল পার্টস, অনেক উপকূলীয় অংশকে যদি এইভাবে যদি সি লেভেল বাড়তে থাকে তাহলে অনেক উপকূলীয় অংশ সমুদ্রের নিচে তলিয়ে যাবে। তো এটাকে রিমিডিয়ালটা এখন লিখছি, টু কিপ দ্য রাইজ আন্ডার কন্ট্রোল, এই মানে এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, কন্ট্রোল করতে চাই, we should take proper steps, আমাদেরকে কি নিতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে, to stop melting of ice on the hemispheres, এই যে মেরুতে যে বরফ গলে যাচ্ছে, বরফ গলার কারণে তো সমুদ্রের উচ্চতা বাড়ছে, তো এই বরফ গলা রোধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাহলে এটা রেমেডিটা আমি বলে দিলাম, যেহেতু আমার ওই টপিক সেন্টেন্সে রেমেডির কথা ছিল। এখন আরেকটা কনসিকুয়েন্সের কথা আমরা জানবো, সেটা হচ্ছে ইন এডিশন ন্যাচারাল ক্যালামিটিস আর হ্যাপেনিং বিকজ অফ ভ্যারিয়াস অ্যাডভার্স চেঞ্জেস ইন ক্লাইমেট, অর্থাৎ কি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এটা হচ্ছে একটা কনসিকুয়েন্স। তো এই কনসিকুয়েন্সের রেমেডিটাও লিখতে হবে, টু রিডিউস ফ্রিকোয়েন্সি অফ ন্যাচারাল ক্যালামিটিস, মানে হচ্ছে কি এই যে ফ্রিকোয়েন্সিটা কমাতে, মানে এই যে বারবার হচ্ছে সেটা আমরা কমাতে চাই, এই যে প্রাকৃতিক দুর্যোগ যে বারবার হচ্ছে সেটার ফ্রিকোয়েন্সিটা আমরা কমাতে চাই, সেটা কমাতে গেলে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভিটিস such as protecting forest and maintenance of ecological balance are very necessary, আমাদেরকে কি করতে হবে, এই সেটা এখানে বলেছি যে বিভিন্ন কার্যক্রম, সেটা হচ্ছে বনাঞ্চল রক্ষা করা এবং হচ্ছে বাস্তু সংস্থানীয় যে ভারসাম্য, ইকোলজিক্যাল ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, এটা খুব জরুরি। তাহলে রিমেডিয়াল প্রসেসটা আমরা এখানে জানলাম, প্রত্যেকটা ইয়েতে আমরা দেখতে পাচ্ছি, ধাপে দেখতে পাচ্ছি যে 3টা ধাপে এখানে দেখলাম, প্রত্যেকটা ধাপে দেখতে পেলাম যে কনসিকুয়েন্সের কথা আছে, আবার কি আছে, আবার ওই রিমেডিয়াল প্রসেসের কথাও আছে, রিমেডিয়াল মেজারের কথাও আছে। হ্যাঁ, এরপর আমি কি করতে চাই, শেষ করতে চাই, শেষেও এটা কনক্লুশন লিখতে চাই, কনক্লুশন লিখতে হবে। প্রত্যেকটা প্যারাগ্রাফে কি একটা বিগিনিং এর মধ্যেই কিন্তু কি থাকবে, ওই টপিক সেন্টেন্স থাকবে, এরপর ডেভেলপমেন্ট হবে, এরপরে কনক্লুশন হবে। এটা কিন্তু আমরা আগের প্যারাগ্রাফও দেখেছি, এখনো দেখছি, মানে বিগিনিং উইথ টপিক সেন্টেন্স, এটা বিগিনিং পার্ট, ডেভেলপমেন্ট, কনক্লুশন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেষ করতে হবে, therefore collective effort is needed to control adverse consequences of climate change on the environment। তাহলে কি বলছি, কালেকটিভ এফোর্ট, আমাদের এটা হচ্ছে রিমেডিয়াল মেজার্স, আমি কিন্তু এখানে রিমেডিয়াল মেজার্স যেহেতু এটা আমাদের এরিয়ার মধ্যে ছিল রিমেডিয়াল মেজার, তাহলে রিমেডিয়াল মেজারকে আমাদের সম্মিলিত প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে প্রয়োজন, টু কন্ট্রোল অ্যাডভার্স কনসিকুয়েন্সটা কিসের, ক্লাইমেট চেঞ্জের যে কনসিকুয়েন্স, সেটাকে কন্ট্রোল করতে আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে অন দ্য এনভায়রনমেন্টের উপর যে প্রভাব, ক্ষতিকারক প্রভাব ক্লাইমেট চেঞ্জের, সেটাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে। তাহলে এখানে ক্লাইমেট চেঞ্জের কথা রইল, শেষে কনক্লুশনে কনসিকুয়েন্সের কথা রইল, এবং আমাদেরকে কি করতে হবে, রিমেডিয়াল মেজার হিসেবে আমাদেরকে কি করতে হবে সেটাও সেই ইঙ্গিতে রইল, মানে সবটা সামারি করে ফেললাম। সামারিটাও কিন্তু ওই আমার টপিক সেন্টেন্সের উপর বেসড করি। তাহলে এইভাবেই কিন্তু আমরা কি করতে পারি, একটা টপিক সেন্টেন্স লিখা, টপিক সেন্টেন্সের উপর ভিত্তি করে প্যারাগ্রাফ ডেভেলপ করব এবং একটা কনক্লুশন করব। এইভাবে আমরা কি করতে পারবো, যে টপিক সেন্টেন্স কাজে লাগিয়ে প্যারাগ্রাফ লিখতে পারবো। তো ক্লাসে
অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ক্লাসের করার পর থেকে আপনারা টপিক সেন্টেন্স লিখতে পারবেন, টপিক সেন্টেন্সটা কোথায় রাখতে হয় সেটা রাখতে পারবেন, টপিক সেন্টেন্সকে ভালোভাবে লিখতে পারবেন এবং টপিক সেন্টেন্সকে ডেভেলপ করতে পারবেন, এরপরে কনক্লুশন টানতে পারবেন। আজকে ক্লাস করার পর আমার বিশ্বাস এটা পারবেন। ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।